আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিলেটে এনসিপি গাড়ি বহরে হামলা, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারীর। জুলাই যোদ্ধা সেজে দুর্নীতি চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, জানালেন আইনমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে নির্লজ্জভাবে দলীয়করণের অভিযোগ জামাত আমিরের। জুলাই আন্দোলনের সাথে প্রতারণা করছে সরকার। টানা গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার বাংলাদেশের অবস্থান জানতে চায় ওয়াশিংটন। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। দুপুরে সিলেটের গোপালগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়ি এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় ছাত্র দলকে দায়ী করেছেন সার্জিস। এছাড়াও এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু, আতিকুর রহমান মুজাহিদ এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। পরে সিলেটে রক্তাক্ত জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আদলেই হামলা চালিয়েছে বিএনপি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দার বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করে। এদিকে আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন যুগ্ম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমাদের গাড়িটাতে করছে। সমাজের কিছুই পরিবর্তন হয়নি, ঘুষ দুর্নীতির সাথে জড়িতরাই এখন ভোল পাল্টে জুলাই যোদ্ধা বনে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি বলেন, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে না পারলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তনের উদ্যোগ সফল করতে সবাইকে সমর্থনের আহ্বানও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি বিজড়িত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীর প্রতিটি ছবিতে উঠে এসেছে অকুতভয় জুলাই যোদ্ধাদের বীরত্ব গাথা। অনুষ্ঠানে জুলাই শহীদ দিবস বিষয়ক বেশ কয়েকটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এলজিআরডি ও তথ্যমন্ত্রী। পরে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের জন্যই ছাত্র জনতাকে অনেক মূল্য দিতে হয়েছে। এখন পরিবর্তন করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্তস্রোত বৃথা হয়ে যাবে। স্বৈরাচারী আচরণ আর দেখতে চায় না তরুণ প্রজন্ম। আমরা যারা ক্ষমতায় যাই, একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি, ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা, অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে।
এ সময় আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঘুষখোর দুর্নীতিবাজদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন। তার হাতকে শক্তিশালী করতে পারলেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সফলতা আসবে। যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার পদ্ধতি বিক্রি করছে, একইভাবে ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে তিনি সব ধরনের আইনি সহায়তা নিতে পারবেন বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, তাই আগস্টে সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার ফাঁসি কার্যকর করা হবে নাকি আপিলের সুযোগ পাবেন তা নিয়ে চলছে বিতর্ক। গত বছর ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩০ দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও তিনি সেটা করেননি। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জামাত নেতা আবুল কালাম আজাদ ১৩ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাজা স্থগিত করে আপিল করেন। শেখ হাসিনাও সে সুযোগ পাবেন কিনা তা সরকারের বিষয় বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। আইনমন্ত্রী বলছেন, তিনি দেশে ফিরলে আইন মোতাবেকই সব কিছু করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে আমি আইনের প্রয়োগটা করব। আইনমন্ত্রী কথা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও সংবিধানের ১২৩-এর এক অনুচ্ছেদ অনুযায়ী আগামী ২১ অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সেজন্য সংসদ অধিবেশন প্রয়োজন। আইন অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে সংসদের তৃতীয় অধিবেশন শুরু করবার সুযোগ রয়েছে। তাই আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচিত করবার দরকার নেই বলে মনে করছেন আইনমন্ত্রী। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা, তো ৯০ দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত ৬০ দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। আইনমন্ত্রী জানান, দেশে ৪৫ লাখ মামলার জট রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হলেও তা জামাত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন জামাত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
এতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। জানান দেশের বিভিন্ন স্থানে হামলা মামলার শিকার হচ্ছেন তারা। আমার ছেলের তো সনদটাই এখনো হলো না। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সব জায়গায় দলবাজির মাধ্যমে বৈষম্যমূলক কর্মকাণ্ড করছে। আজকে সবই রয়ে গেল, সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বীমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগের জবাবে তিনি আরো বলেন, জামাত আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কোনো ক্যাডেট নেননি কিংবা মাস্টারমাইন্ড বলেও দাবি করেননি। তবে শুরু থেকেই তার দল শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান জামাত আমির। আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির সাথে প্রতারণা করে বিগত সরকারের পথে হাঁটছে বিএনপি। বড়ত্বের দম্বে অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছেন। 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। গাইবান্ধা জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের সুপারভাইজার পদে সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত তারা। তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুরে ঢাকা ত্যাগ করবেন সার্জিও গোর। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এবং গোরের মধ্যকার বৈঠক চলছে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমদাদ, আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ। আমরা বিকেল থেকে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। এখানে আপনি যেমনটি বললেন যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, এবং ঢাকায় এসেই তিনি কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন বলা চলে, কারণ বিকেল ঠিক 5:30টার কিছু পরে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন তিনি, এবং এখানে এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক বসেছেন তিনি। এখনও শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি চলছে। তো তার সাথে আরও রয়েছেন মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন বেন ক্রিস্টেনসেন তিনি, এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে রয়েছেন পররাষ্ট্র সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো দীর্ঘ সময় ধরে এই বৈঠকটি চলছে, কিন্তু বৈঠকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা কেউ দিচ্ছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তিনি মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে এবং দুই দেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে এই সব সম্পর্ক নিয়ে
বেশি আলোচনা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। একই সাথে যেহেতু রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে থাকে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সাথে আলোচনা করা হবে এবং সেই সব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এমনটি আভাস আমরা পাচ্ছি। তবে কোনো রাজনৈতিক বিষয় কিংবা জিও পলিটিক্সের যে বিষয়গুলো রয়েছে এইসব বিষয়ে আলোচনা হচ্ছে কিনা কিংবা এইসব বিষয়ে আলোচনা হবে কিনা এমন কোনো কিছুই এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে কোনো সূত্র আমাদেরকে জানায়নি। আজকে যে বৈঠকটি চলছে এই বৈঠকটি প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলছে। এখন কখন এই বিষয়টি শেষ হবে সে পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি এবং বৈঠক শেষে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে আসলে আলোচ্য বিষয়গুলো জানানো হবে। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই আগামীকাল সকালবেলা সার্জিও গোড কিন্তু কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং সেখানে আসলে রোহিঙ্গা যে জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে যে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর ওই দিনই রাতে তিনি ঢাকায় ফিরে আসবেন এবং সেখান থেকে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই সৌজন্য সাক্ষাতে নানা বিষয়ে গুরুত্ব পেতে পারে এমনটি আভাস আমরা পাচ্ছি। তবে বিস্তারিত এখন পর্যন্ত কারো পক্ষ থেকেই আমাদেরকে জানানো হয়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ ইমদাদ আপনাকে। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসাবাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। সকালের আলো ফোটার আগেই সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। একের পর এক সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের অপেক্ষা। কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস? ফিলিং স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরছেন চালকরা। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর গ্যাসের চাপ বাড়লেও তা দ্রুত শেষ হয়ে যাওয়ায় নতুন করে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। 14-15 ঘন্টা গাড়ি চালাইতে হলে আমাদের গ্যাস দরকার নিম্নত 600 টাকা। এখানে আমরা গ্যাস পাচ্ছি 2 থেকে 250 টাকা। ঠিক মতন গ্যাসটা দিলে ঠিক মতন 4টা ডাল ভাত খাইতে পারতাম, ঠিক মতন চলতে পারতাম, পোলাপান নিয়ে সুখ শান্তি মতন থাকতে পারতাম। সকালে 6টাতে বৈশা রয়েছি, কয়েকটা গাড়ির দিয়া এখন বন্ধ করে দিছে। প্রেশার থাকার কথা যেখানে 200 সেখানে আমাদের প্রেশার আছে 50, সর্বোচ্চ 60। কিন্তু আমরা যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বন্ধ রেখে প্রেশার উঠাই আমরা সর্বোচ্চ আধা ঘন্টা চালাইতে পারি। ড্রাইভাররা বলতেছে যদি দাম বাড়ায় আমাদের সমস্যা নাই, তাও জানি আমরা গ্যাস পাই। শুধু শিল্প কিংবা পরিবহন খাতি নয়, গ্যাস সংকটের প্রভাব দেখা গেছে আবাসিক এলাকাতেও। দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। 30-40 বছর ধরে কাজ করি, এ জায়গায় গ্যাসের কোনো সমস্যা ছিল না, এখন গ্যাসের অনেক সমস্যা হয়। এখন কেমনে কি করবো আমি বুঝলাম না কিছু। 8টার সময় আসি, 10টা 11টা বাজে যায় জায়গায় কাজ করণে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ চাইছেন ভোক্তারা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। তার বিরুদ্ধে হেফাজতের সমাবেশ পণ্ড ও হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের বৈঠকে পরিকল্পনা ও উস্কানির অভিযোগ রয়েছে। তবে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় অভিযোগ আমলে নিয়ে গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই পরোয়ানার সূত্রে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় নিজের ফাঁসির দাবি জানান লতিফ সিদ্দিকী। পরে আদালত কক্ষে পুলিশের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও আদালতে উপস্থিত ছিলেন। একেবারে অন্যায়, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। লড়বো, আইনে লড়াই যেভাবে লড়ে ঠিক
ঠিক সেভাবে যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, আমরাও সেটা চাই। শাপলা চত্বরে গণহত্যা মামলার 10 নম্বর আসামি সে সময়কার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যে নারকীয় নৃশংসতা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়। এদিন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 38 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, সরকার হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শতভাগ ত্রুটিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাজি ক্যাম্পে খাবারের মান উন্নত করার পাশাপাশি হাজিদের বিমান ভাড়াও কমানো হয়েছে। কাদার কারণে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই মন্ত্রণালয় তদন্ত কমিটি করে তদন্ত করবেন, তাদেরকে শাস্তির আওতায় আনবেন। এটি হাবের পক্ষ থেকে আমরা দাবি করছি। এই দেশের মানুষের শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। হজ যাত্রীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে জুলাই আন্দোলনের রক্তমাখা পতাকা তুলে দিয়েছেন শেখ আজিজুর রহমান। 24-এর গণ অভ্যুত্থানে মাথায় গুরুতর আঘাত পেয়ে এ পতাকা দিয়েই রক্তবন্ধন করেন আহত আজিজুর। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী আজিজুরের কথা শোনেন। তার আহত হওয়ার ঘটনা, লেখাপড়া, বর্তমান জীবনযাপন এবং সিএনজি চালিয়ে শিক্ষা জীবনের খরচ চালানোর বিষয়সহ তার চিকিৎসার খোঁজ নেন। পরে শেখ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত। বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিড অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্ব দরবারে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যশিল্পকে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে অনুষ্ঠিত ফিড অফ বাংলাদেশের সাধারণ সভায় নেওয়া হয় আয়োজনের নানা পরিকল্পনা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ফিড অফ বাংলাদেশের সাধারণ সভা। এতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সাংস্কৃতিক প্রতিনিধি ও ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল 2027। পৃথিবীর সবচেয়ে বেশি ফেস্টিভ্যালে যে কজন ডিরেক্টর আছে ফিডাপের, আমি সবচেয়ে 72টা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। এই অভিজ্ঞতাটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। এই ধরনের আয়োজন করতে পারলে আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো। দেশের মুখ উজ্জ্বল করলে আমরা সরকারের সহযোগিতা পাবো না, এটা তো হতেই পারে না। সরকার আপসে চলে আসবে যখন দেখবে যে আমরা কি করছি, এটা বোঝাতে পারলেই হয়ে গেল। আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, কালচার ফেস্টিভ্যাল করতে চাই। সেখানে নাচের পাশাপাশি গান থাকবে, জাদু থাকবে, এটা থাকতেই হবে। এটা আমাদের কালচারটা তুলে ধরবো আমরা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং ফিড অফ বাংলাদেশের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার অংশগ্রহণে কালচারাল ফেস্টিভ্যাল দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আমরা উদ্যোগ নিচ্ছি ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল করার জন্য। এই উদ্যোগে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল করব। ফিডাবের নিজ উদ্যোগে এটা করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের নেতা রফিকুল আলম, নাট্যকার সোহেল আরমান, সঙ্গীত শিল্পী ফাতেমা তুস জোহরা, নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়ি এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আক্তার রিনি। কিন্তু
ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। 2026-27 অর্থ বছরের জন্য 4,004 কোটি 60 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিগত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে 163 কোটি 22 লাখ টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক আব্দুস সালাম বলেন, আয়ের ওপর ভিত্তি করে বর্তমান প্রস্তাবিত বাজেটের ব্যয় নির্ধারণ হয়েছে, নেই কোনো ঘাটতি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রশাসক আব্দুস সালাম বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতির পরিমাণ 730.93 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,815.74 কোটি টাকা। উল্লেখ করে প্রশাসক বলেন, উচ্চাভিলাষী বড় অঙ্কের দিকে না যেয়ে এবার বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়নের উপর জোর দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য একটি সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক রাজস্ব আহরণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বর্তমান বাজেট কেবল আয় ব্যয়ের একটি হিসাব নয় জানিয়ে প্রশাসক আরও বলেন, বাজেটের প্রতিটি অর্থ সর্বোচ্চ স্বচ্ছতার মধ্য দিয়ে জনগণের কল্যাণে দক্ষতার সাথে ব্যয় করার চেষ্টা করা হবে। বাজেট বাস্তবায়নে ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা চান তিনি। বাজেট সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত করোপ বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। বর্তমান সরকারের অধীনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম বাজেটে গত অর্থ বছরের তুলনায় আকার বেড়েছে 163 কোটি 22 লাখ টাকা। দিতে হবে, তাকে অনুমতি দিতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচার ও প্রযুক্তি নির্ভর অপরাধ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত জাতীয় সংলাপে তিনি বলেন, অপরাধী চক্র এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণদের ফাঁদে ফেলছে। আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে অনেককেই সাইবার স্ক্যাম সহ বিভিন্ন অপরাধে বাধ্য করা হচ্ছে। মন্ত্রী জানান, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। বিদেশগামী কর্মীদের সুরক্ষায় রিক্রুটিং এজেন্সিকে শৃঙ্খলায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। রাজধানীর একটি হোটেলে অনলাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর মাধ্যমে প্রবাসীরা অনলাইনে তাদের অভিযোগ দাখিল ও প্রতিকার পাবেন বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসীদের সেবা দিতে কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান নুরুল হক। এবার অর্থ সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির 27তম বার্ষিক সাধারণ সভা। সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল আজিজ। সভায় 2025 সালের বার্ষিক প্রতিবেদন, ডিরেক্টরস রিপোর্ট, বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মঞ্জুর আলম, ফিরোজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় শেয়ার হোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালনা কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস লেনদেনের উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে বাংলা কিউআর সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এর ফলে কিউআর কোড স্ক্যান করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন লেনদেনের অর্থ পরিশোধ করা যাবে। অনুষ্ঠানে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডিজিটাল পেমেন্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট 1-এর পরিচালক ANM মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট 2-এর পরিচালক শরাফাতুল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাতুল্লাহ খান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চেস্টনাট রিজের ক্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা। এই বইমেলা উদ্বোধন করেন সাবেক উপাচার্য ও লেখক ডক্টর মোস্তফা সারওয়ার। এ সময় সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বিলস অ্যাওয়ার্ড দেয়া হয়। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, গায়ানা, ডোমিনিকান রিপাবলিক ও তুরস্ক সহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। এছাড়া আলোচনায় অংশ নেন আয়োজক ডক্টর ধনঞ্জয় সাহা, কনভেনর গিয়ানা মেলার, কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি সুবোধ সরকার সহ অন্যান্যরা। এবার খেলার খবর। সামর্থ্যের সবটুকু দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ভালো করতে চায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে একথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে 23 বছর পর খেলতে যেয়ে অস্ট্রেলিয়ার অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারাটাকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। পরাগ আরমানের রিপোর্ট। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া অপরাজেয় শক্তি। টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথমে আছে তারা। নবম স্থানের দল বাংলাদেশের কাছে প্রতিপক্ষ হিসেবে অজিরা পাহাড় সমান। সে কথা মাথায় রেখেই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে অজিদের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করছেন। এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সংবাদ সম্মেলন শান্ত জানান, দলের উপর সেই বিশ্বাস আছে তার। যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরো বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি সেটা ইম্পর্টেন্ট, যেটা এই দলের উপরে আমার আছে। এই আত্মবিশ্বাসটা শান্ত পাচ্ছেন গত কয়েক বছরে দলের ধারাবাহিক পারফরমেন্স থেকে। তার অভিমত, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই পারফরমেন্সের উন্নতি করবে টাইগাররা। আমরা আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। মনের কোণে টেস্ট জয়ের সুপ্ত বাসনা থাকলেও অজিদের কাছ থেকে শ্রদ্ধা আদায় করাটাই হলো এই সফরে বাংলাদেশের প্রধান উদ্দেশ্য। প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য আমরা খেলি, প্রত্যেকটা মানুষই সেটাই করে, ওইটাই অবশ্য মূল লক্ষ্য। বাট আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটুকু ওদেরকে টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি আমরা এই ধরনের দুইটা ম্যাচ খেলতে পারি, অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে যে আরো বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, উদ্বোধনী ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দিতে পারলে ভালো কিছু করা সহজ। তবে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারাটাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। টঙ্গীর আর্চারি একাডেমির চারপাশের পরিবেশ ও পাশেই থাকা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। একই সাথে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 26 দেশের অংশগ্রহণে টঙ্গীতে শুরু হয়েছে এই জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। তবে মূল চ্যালেঞ্জ কাপে লড়ছে বাংলাদেশ সহ 17টি দেশ। 2032 অলিম্পিকে দেশকে পদক উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আর্চারি ফেডারেশনের নতুন সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল। 4 দিন ব্যাপী এই আন্তর্জাতিক আসরের পর্দা নামবে আগামী 2 আগস্ট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা নাসির উদ্দিন পাটোয়ারির। জুলাই যোদ্ধা সেজে দুর্নীতি চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার, জানালেন আইনমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে নির্লজ্জভাবে দলীয়করণের অভিযোগ জামাত আমিরের। জুলাই আন্দোলনের সাথে প্রতারণা করছে সরকার। টানা গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী।
পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং 3 দিনের সফরে ঢাকা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার বাংলাদেশের অবস্থান জানতে চায় ওয়াশিংটন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।